আসুন আজ আমরা ডুব দিই ইতিহাসের এক লুকানো অধ্যায়ে, এমন এক যুদ্ধক্ষেত্র যা ছিল আসলে বইয়ের তাক, আর তার সৈনিক ছোট্ট পাখি আর সব অর্থহীন ছড়া। গল্পের শুরুটা হয় টুনটুনি নামের এক ছোট্ট ভারী চালাক পাখিকে দিয়ে। শুনতে তো বেশ সহজ সরল একটা লোককথায় মনে হয়, তাই না? এক টুনটুনি পাখি রাজার বাগানে একটা সোনার মুদ্রা খুঁজে পায়, ব্যাস এটুকুই। আর এখানেই তো আসল মজাটা। ভাবুন একবার, আপাতদৃষ্টিতে এত শক্তিহীন একটা প্রাণী, সে কিনা শুধু নিজের বুদ্ধি আর বিদ্রূপকে কাজে লাগিয়ে এক স্বৈরাচারী শাসককে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে, পরপর অপমানিত করছে আর শেষমেশ হারিয়ে দিচ্ছে। আর এইটাই ছিল টুনটুনির শেষ বিজয়ী গান, যখন সে উড়ে যাচ্ছে রাজার দম্ভ আর কর্তৃত্বকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে। তাহলে প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা সাধারণ লোককথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে শক্তিশালী এক সাম্রাজ্যের বিরুদ্ধে এক সাংকেতিক প্রতিবাদের ভাষা? আসলে এই গল্পটা শুধু বিনোদনের জন্য নয়, এটা হলো এক অন্যরকম খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী প্রতিরোধের ধরনটা বোঝার চাবিকাঠি। তো গল্পের এই ভেতরের মানেটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে ব্রিটিশ ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে। এই কথাটা থেকেই কিন্তু ব্রিটিশদের আসল উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যায়, সেই বিখ্যাত কৌশল ডিভাইড অ্যান্ড রুল, বা ভাগ করো আর শাসন করো। আর তাদের মূল লক্ষ্য ছিল প্রভাবশালী বাঙালি বুদ্ধিজীবী সমাজ। আর এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তটাই যেন বারুদে আগুন লাগিয়ে দিল। জ্বলে উঠল স্বদেশী আন্দোলন। এটা ছিল প্রতিবাদের এমন এক নতুন শক্তিশালী পর্যায় যা ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিপথটাই পুরোপুরি বদলে দিয়েছিল। তার মানে স্বদেশী আন্দোলনটা শুধু ব্রিটিশ জিনিসপত্র বয়কটের মধ্যেই আটকে ছিল না, এটা ছিল আসলে একটা সাংস্কৃতিক জাগরণ। আমাদের দেশের এই ধারণাটাই ছিল মূল কথা, দেশের পণ্য, দেশের প্রতিষ্ঠান, দেশের সংস্কৃতি। আর হ্যাঁ, এর মধ্যেই ছিল দেশের শিশুদের জন্য সম্পূর্ণ নতুন ধরনের এক সাহিত্যের ডাক। তো স্বদেশীর এই ডাকে কারা সাড়া দিলেন? এগিয়ে এলেন এমন কয়েকজন সাহিত্যিক যারা ছিলেন ট্রুলি পথিকৃৎ। তারা বুঝেছিলেন দেশের স্বাধীনতার লড়াইটা শুধু রাজপথে নয়, লড়তে হবে ভবিষ্যৎ প্রজন্মের মনেও। তাদের মনন তৈরি করাটা যে কতটা জরুরি সেটা তারা ধরে ফেলেছিলেন। এই লেখকরা, যাদের প্রত্যেকেই জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ, তারা বাঙালি শিশুদের জন্য একেবারে নতুন একটা সাহিত্যের জগৎ তৈরি করলেন, এমন এক জগৎ যা ছিল মূলত দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য আর সাহসিকতার গল্পে ভরা। আর এই সাহিত্যিকরা যে পরিবর্তনটা আনলেন, সেটাকে এক কথায় বৈপ্লবিকই বলতে হবে। ভাবুন একবার, এর আগে শিশুদের জন্য যে গল্প লেখা হতো সেগুলো ছিল মূলত নীতিকথা আর নির্দেশমূলক। উদ্দেশ্য ব্রিটিশ রাজের জন্য ভালো আর অনুগত প্রজা তৈরি করা। কিন্তু স্বদেশী যুগের সাহিত্য ছিল ঠিক এর উল্টো। এখানে ছিল হাসি, কল্পনা আর প্রচ্ছন্ন বিদ্রোহের এক দারুণ মিশ্রণ। আর এর লক্ষ্য ছিল শিশুদের মনে ভয় নয়, বরং আত্মবিশ্বাস আর সাহস জাগিয়ে তোলা। বেশ, তাহলে পটভূমিটা তো বোঝা গেল। এবার চলুন আবার সেই অদ্ভুত মজার গল্পগুলোর জগতে ফেরা যাক, আর চেষ্টা করা যাক তাদের ভেতরে লুকিয়ে থাকা সেই উপনিবেশ বিরোধী গোপন বার্তাগুলো খুঁজে বের করার। যেমন ধরুন টুনটুনির গল্পের সেই রাজা, উনি কিন্তু দেশে রাজা নন, উনি আসলে অত্যাচারী খামখেয়ালি ব্রিটিশ রাজেরই একটা প্রতীক। এমন এক শক্তি যে সামান্যতম প্রতিবাদ বা চ্যালেঞ্জের জবাবেই বিশাল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর শেষ পর্যন্ত নিজেকেই হাসির পাত্র করে তোলে। বা ধরুন আরেকটা চরিত্র, মাতাঞ্জলি সরকার, এক অত্যাচারী কর আদায়কারী বেড়াল, যে কিনা একটা বাঘের পরিবারকে দাবিয়ে রেখেছে। উপেন্দ্র কিশোরের এই চরিত্রটা আসলে ব্রিটিশদের তৈরি করা সেই শোষণ ব্যবস্থারই এক সরাসরি সমালোচনা। মাতাঞ্জলি হল সেই সব দেশীয় জমিদার বা এজেন্টদের প্রতীক, যারা ব্রিটিশদের হয়ে নিজেদের লোকের ওপরই অত্যাচার করত, তাদের থেকে কর আদায় করে নিজেরা ফুলে ফেঁপে উঠত। আর ওই যে বোকা বাঘের গল্পগুলো, বাঘ যাকে আমরা জঙ্গলের রাজা বলে জানি, বাংলার শক্তির প্রতীক, সেই বাঘই বারবার শেয়াল বা বেড়ালের মতো ছোট প্রাণীদের কাছে বোকা বনছে, হেরে যাচ্ছে। এর পেছনেও কিন্তু একটা গভীর অর্থ ছিল। এটা ছিল আসলে সেই সময়ের বাংলারই একটা ছবি,
যে বাংলা একসময় শক্তিশালী আর সম্মানিত ছিল, ঔপনিবেশিক শাসনে সে যেন তার তেজ, বুদ্ধি, আত্মবিশ্বাস সবই হারিয়ে ফেলেছে। আর এই যে আমরা এত সব ভেতরের অর্থ নিয়ে কথা বলছি, এই বিশ্লেষণগুলো কিন্তু এমনি এমনি আসেনি। সুপ্রিয়া গোস্বামীর মতো গবেষকদের একাডেমিক কাজই আমাদের সাহায্য করেছে এই আপাত নিরীহ মজার গল্পগুলোর আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক মন্তব্যের এক একটা স্তর উন্মোচন করতে। তো সব মিলিয়ে এই যে একটা সাহিত্যিক বিদ্রোহ, এর শেষ পর্যন্ত প্রভাবটা কী দাঁড়ালো? এই লেখকরা তাদের লেখার মধ্যে দিয়ে, বিশেষ করে হাস্যরস আর ননসেন্স ব্যবহার করে, আস্ত একটা সাম্রাজ্যকে যেন তুচ্ছ করে দিয়েছিলেন। ভাবুন তো, এই ননসেন্স বা আবোল তাবোলের আসল শক্তিটা কোথায়? এটা ব্রিটিশ রাজের সেই রাশভারী ভাবমূর্তি, সেই আড়ম্বরকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দেয়। কারণ যখন দেশের সর্বোচ্চ শাসককে নিয়ে মজা করা যায়, হাসাহাসি করা যায়, যখন তার কর্তৃত্বকে হাস্যকর বলে মনে হয়, তখন কিন্তু তার প্রতি ভয়টাও কমে আসে। আর এটাই ছিল সুকুমার রায়ের মতো লেখকদের প্রতিবাদের সবচেয়ে ধারালো অস্ত্র। তাই হাসিটাই হয়ে উঠেছিল ক্ষমতায়নের একটা বড় হাতিয়ার। আর এর হাত ধরেই শুরু হয়েছিল বাংলা শিশু সাহিত্যের এক স্বর্ণযুগ, যার প্রভাব আমরা আজও অনুভব করি। এই লেখকরা চুপ করে থাকতে রাজি হননি। তারা শুধু শিশুদের আনন্দ দেননি, তারা একটা গোটা প্রজন্মের আত্মপরিচয় আর আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আজ আমরা আমাদের শিশুদের যে সহজ সরল গল্পগুলো শোনাই, তার আড়ালেও কি এমন কোনো লুকানো ইতিহাস ঘুমিয়ে আছে?